सूर्य जब चमकता है तो ऐसे ही चमकता है। কালকের ম্যাচের পর ডোনাল্ড ট্রাম্প যদি ভারতের উপর 29% ট্যারিফ চাপিয়ে দেন তাহলে কিন্তু কিছু বলার থাকবে না। যাই হোক, জোকস পার্ট, কালকের ম্যাচের কথায় ফিরি। দেখো, কালকে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ ম্যাচে ভারতের টপ অর্ডার কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অভিষেক শর্মা থেকে ঈশান কিষান, তিলক ভার্মা থেকে শিবম দুবে কেউই কিন্তু ব্যাটে রান পায়নি। ইভেন সূর্যকুমার যাদবের পর যারা ব্যাট করেছেন তারাও কিন্তু ব্যাটে রান পাননি। সুতরাং একমাত্র যদি কারোর ব্যাট চকচকে হয়ে থাকে সেটা একমাত্র সূর্যকুমার যাদবের। তিনি 49 বলে 84 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন। সেই ইনিংসে রয়েছে 10টা 4 আর 4টে 6। সুতরাং তার মোটা ব্যাটের উপর ভরসা করেই ভারত ইউএসএ কে 162 রানের টার্গেট দেয়। সেই রান চেস করতে গিয়ে ইউএসএ 132 রানেই আটকে যায়। সুতরাং ভারত 29 রানে জয়লাভ করে। আজ আমরা এই ম্যাচটাকে নিয়ে ডিটেলস অ্যানালিসিস করব, দেখব এই ম্যাচের পজিটিভ আর নেগেটিভ সাইড কি কি এবং টার্নিং পয়েন্ট কোনগুলো, সেই নিয়েই ডিটেলস আলোচনা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, কালকের ম্যাচের কথায় যদি আসি, কালকে কিন্তু ইউএসএ টসে জেতে এবং ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তবে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি বলছিলেন তিনি যদি টসে জিততেন তিনিও কিন্তু প্রথমে ব্যাটই করতেন। তো ভারত ব্যাট করতে যায় প্রথমে। ওয়াংখেড়ের পিচ, ভারত ভেবেছিল হয়তো 250 থেকে 300 রান এমনি উঠবে। সুতরাং নর্মাল স্বভাবগত ভঙ্গিতে তারা চালিয়ে ব্যাট করতে থাকে এবং এই চালিয়ে ব্যাট করার চক্করেই ভারত প্রথমেই 6 ওভারের মধ্যে 46 রানে 4 উইকেট হারিয়ে ফেলে। এই উইকেটগুলোর মধ্যে রয়েছে অভিষেক শর্মার উইকেট, ঈশান কিষানের উইকেট, তিলক ভার্মার উইকেট এবং শিবম দুবের উইকেট। তাও কিন্তু সূর্যকুমার যাদব একটা দিক ধরে খেলতে থাকছিলেন টুকটুক করে। তখনও তাকে কিন্তু সঙ্গত দেওয়ার মতন কাউকে তিনি পাননি। ইভেন রিঙ্কু সিং, যিনি বলেন যে একটু সময় নিয়ে তিনি খেলতে ভালোবাসেন, একটু ইনিংসটাকে তৈরি করে নেন তারপর চালিয়ে খেলেন, সেই রিঙ্কু সিং এর কাছে কালকে কিন্তু গোল্ডেন অপরচুনিটি ছিল, কিন্তু তিনি সেটা মিস করেন। ইভেন আকসার প্যাটেলকেও যে কেন পরের দিকে ব্যাটিং করতে পাঠানো হলো এটাও আমি বুঝলাম না। যাই হোক, তারা কিন্তু প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন। তো সূর্যকুমার যাদব তিনি একাই ব্যাট করছিলেন। ইভেন 13 ওভার নাগাদ দেখা যায় যে 77 রানে 6 উইকেট পড়ে গেছে। এরকম অবস্থায় সূর্যকুমার যাদব নিজের ক্রিজে টিকে থাকেন এবং শেষ 5 ওভারে তিনি 67 রান প্রায় করেছেন। তো সেটাই বোঝায় যে সূর্যকুমার যাদব যদি না থাকতেন তাহলে কি হতো। সূর্যকুমার যাদব যদি না থাকতেন ভারত হয়তো 100 রানের গন্ডিও টপকাতে পারতো না। তার ইনিংসটার কথা যদি বলি, তিনি প্রথম 31 বলে 36 রান করেছেন। তার মানে তিনি ইনিংসটাকে প্রথমে তৈরি করেছেন, তারপরের 18 বলে তিনি 48 রান করেছেন, মানে তার স্ট্রাইক রেটটাকে বাড়িয়েছেন। আমরা সূর্যকুমার যাদবকে জানি তিনি 360 ডিগ্রি ব্যাটার, তিনি যে কোনো সময় তার গিয়ার শিফট করতে পারেন, কিন্তু কালকের ম্যাচটাকেই যে তিনি বেছে নেবেন তার প্রত্যাবর্তনের ম্যাচ হিসেবে এটা আমরা ভাবতে পারিনি, কারণ তিনি কিছুদিন রানের মধ্যেও ছিলেন না। যাই হোক, ভারত 161 রান তোলে 9 উইকেটের বিনিময়ে। এরপর ইউএসএ ব্যাট করতে আসে। তবে ভারতের দুই বোলার আর্শদীপ সিং আর মোহাম্মদ সিরাজ, এদের মধ্যে সিরাজ কিন্তু পাওয়ার প্লেতেই 2টো উইকেট নেন আর আর্শদীপ সিং নেন 1টা উইকেট। সুতরাং তাদের জোড়া স্পেলে ইউএসএ কিন্তু 6 ওভারের মধ্যেই 13 রানে 3 উইকেটে পৌঁছে যায়। তো এরকম অবস্থায় তাদের দেখে মনে হচ্ছিল তারা হয়তো ম্যাচটা শেষ অবধি খেলবে, কিন্তু তারা 161 রানের লক্ষ্যমাত্রাকে টাচ করতে পারবে এটা কিন্তু কখনোই মনে হয়নি। আর হলোটাও এরামি। তারা ব্যাট করলো, অনেক চেষ্টা করেছিল। সঞ্জয় কৃষ্ণমূর্তি বলে প্লেয়ারটা, আর একজনের কথা যদি বলি সে হচ্ছে শুভম রঞ্জন। সঞ্জয় কৃষ্ণমূর্তি করেন 31 বলে 37 রান আর শুভম রঞ্জন করেন 22 বলে 37 রান। আসলে একটু চেষ্টা করলেও তাদের টার্গেটটা কিন্তু কোনো সময় অ্যাচিভ করে ফেলবেন এই স্ট্রাইক রেট নিয়ে বা তাদের এই ব্যাটিং দিয়ে, সেটা কখনোই মনে হয়নি আর সেটা হয়ওনি। তারা 132 রানেই আটকে যায় আর ভারত 29 রানে জয় লাভ করে। এবার যদি ম্যাচের কিছু টার্নিং পয়েন্টের কথায় আসি, দেখো আমার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল দুটো। একটা তো তোমার সূর্যকুমার যাদবের ব্যাটিং, যেখানে ভারত প্রতি ম্যাচে 200-র উপরে রান করে, সেখানে ইউএস এর বিরুদ্ধে, বিশেষ করে অস্ট্রেলিয়া ইংল্যান্ড হলে তবুও এক জিনিস ছিল, ইউএস এর বিরুদ্ধে ভারত একটা সময় মনে হচ্ছিল 100 রানেই হয়তো ছুঁতে তাদের প্রচুর কাঠখড় পোড়াতে হবে। সেখানে তারা যে 161 রান করেছে 9 উইকেটের বিনিময়ে, এটা মানে সম্পূর্ণ ক্রেডিট গোস টু সূর্যকুমার
যাদব ব্যাটিং, তো সূর্যকুমার যাদব ছিল ম্যাচ চেঞ্জার এই ম্যাচে। আর যদি আসি আরেকটা টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে তাদের 16তম ওভারে অক্ষর প্যাটেল যখন বল করতে আসেন তখন তিনি কিন্তু পরপর 2 বলে 2টো উইকেট নিয়ে নেন, একটা তো শুভম রঞ্জনের আর একটা ওদের আরেকটা প্লেয়ারের। যাই হোক, মানে তিনি কিন্তু হ্যাট্রিকও করতে পারতেন, মানে পরপর 3 বলে 3টে উইকেট অক্ষর প্যাটেল পেতে পারতেন। এছাড়াও বরুণ চক্রবর্তীও দুর্দান্ত বোলিং করেছেন। এবং আরেকটা বিষয় তোমাদের খুব শান্তি দেবে, বা যারা ইন্ডিয়ান ফ্যান আমার মতন তাদেরও খুব স্যাটিসফ্যাকশন দেবে, তো সেটা হচ্ছে আমরা ভাবছিলাম যে মোহাম্মদ সিরাজ তিনি টি-20 প্লেয়ার নন, তিনি মানে একটু সুইং প্লেয়ার, তিনি ওপেনিং ওভারে বল করেন, তিনি কি ডেথ ওভারে ভালো বল করতে পারবেন? তিনি লাস্ট ওভারটা কিন্তু করেছেন ভারতের হয়ে ইউএস এর বিরুদ্ধে এবং যথেষ্ট ভালো একটা ইয়র্কার দিলেন, যেটা দেখে মানে যথেষ্ট আমরা স্যাটিসফাই হতে পারি যে পরবর্তী ম্যাচগুলোতে আরো ভালো পারফরমেন্স করবেন। এবার যদি কিছু পজিটিভ আর নেগেটিভ সাইডে আসি, দেখো পজিটিভ সাইড বলতে আমার মতে দুটো পজিটিভ সাইড আছে। একটা তো পজিটিভ সাইড বলতে সূর্যকুমার যাদবের ব্যাটিং, তিনি যেটা ফর্মে ছিলেন না এই ম্যাচে, মানে প্রথম ম্যাচে যখন তাকে দরকার ছিল ক্যাপ্টেন ইনিংসের, তিনি শুধু ক্যাপ্টেন ইনিংস খেললেন যে এটা তাই নয়, তিনি মানে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। সুতরাং এটা একটা পজিটিভ সাইড। আর আরেকটা পজিটিভ সাইডের কথায় যদি আসি, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ। দেখো হর্ষিত রানা যখন ছিটকে গেল, মোহাম্মদ সিরাজ দলে এলো, আমরা ভেবেছিলাম কি মোহাম্মদ সামিকে ভাবা হচ্ছিল না, মোহাম্মদ সামিকে যদি একটু ফেরানো হতো বা কিছু চেষ্টা করা হতো অন্তত, সেটা হয়তো ভালো হতো। এক্সপিরিয়েন্স বা সে টি-20তে যা ফর্মে ছিলেন মোহাম্মদ সামি, সেই হিসাবে সিরাজকে নেওয়া হলো। সিরাজ তো টি-20 বোলার নন, কিন্তু সিরাজ কিন্তু প্রমাণ করেছেন প্রথম ম্যাচেই যে উইকেট তুলে নিয়ে প্রথমেই 6 ওভারেই যে তিনি 2টো উইকেট নিলেন, তো সেখানে কিন্তু তিনি প্রমাণ করছেন যে তিনি কিন্তু যথেষ্ট ভালো টি-20 ফরম্যাটে বল করতে পারেন এবং যথেষ্ট ফিট। একবার যেভাবে তিনি হাত বাড়িয়ে একটা ক্যাচ নেওয়ার চেষ্টা করলেন, যদিও তিনি লুকতে পারেননি ক্যাচটা, কিন্তু দুর্দান্ত তার এফোর্টটা ছিল। আর দুটো নেগেটিভ সাইডের কথায় যদি আসি, দেখো প্রথম নেগেটিভ সাইড হচ্ছে রিঙ্কুর ব্যাটিং। রিঙ্কু সবসময় আমরা দেখেছি একটু সময় নিয়ে ভালো খেলে, রিঙ্কুর কাছে এটা গোল্ডেন অপরচুনিটি ছিল, এটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নয়। রিঙ্কু যদি ভারতের মাটিতে ভালো খেলতে না পারে ইউএস এর বিরুদ্ধে, দেখো ইউএস এর প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু ক্রিকেটেও ইউএস এ কোনো ধামারামা দল নয়, তো ইউএস এর বিরুদ্ধেও যদি রান করতে না পারে যেখানে তাকে প্রয়োজন ছিল, তাহলে তাকে দলে দরকার কেন? তাকে দরকার এই কারণেই ছিল যে সে ম্যাচটাকে কনস্ট্রাক্ট করবে, তার ইনিংসটাকে তারপরে চালিয়ে খেলবে। রিঙ্কুকে এই কারণেই প্রয়োজন ছিল এবং আশা করি রিঙ্কু পরবর্তী ম্যাচে সুযোগ পেলে সেটাকে ফলপ্রসূ করবে এবং দুর্দান্ত ভালো ইনিংস খেলে কলকাতার কেকেআর সমর্থকদের প্রত্যেকের মাথা উঁচু করবে। আর আরেকটা নেগেটিভ সাইড যদি বলি, আমার মনে হয়েছে যে 3 নম্বর পজিশনটায় দেখো একটা অ্যাঙ্কার প্লেয়ারের দরকার। প্রথমে 5 থেকে 6 জন প্রত্যেকেই এসেই মারো 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 এরম যদি ফর্মুলায় খেলতে থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। 3 নম্বর পজিশনে আমরা দেখেছি বিরাট কোহলি যখন খেলেছিলেন আগের বারের ফাইনাল, তখন কিন্তু বিরাট কোহলির ইনিংসটার কতটা দাম ছিল, বা বিরাট কোহলি ইনিংসটাকে যদি ধরে না নিতেন ভারত কিন্তু কোনোভাবেই টি-20 ওয়ার্ল্ড কাপটা জিততে পারতো না। সুতরাং বিরাট কোহলির মতন একটা প্লেয়ারের কিন্তু এই ম্যাচ লাইন আপে প্রয়োজন আছে এবং সেটা হয়তো শুভমান গিলকে বিশ্বকাপের জন্য যদি কোচ গম্ভীর যদি ওনাকে সুযোগ দিতেন হয়তো সেটা ভালো হতো। এবং এটাও হতে পারে ইউএসএ যদি দেখো এরম ধসিয়ে দেয় টপ অর্ডারকে, প্রথম 4টে উইকেট যদি তারা ফেলে দিতে পারে, তাহলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কি করতে পারে এটা কিন্তু মাথায় রাখা উচিত। এবং বলে না মর্নিং সোজডা ডে, তবে আমি চাই মর্নিং সোজডা ডে না হয়ে এরাম হোক যে আমরা যেমন 2023 বিশ্বকাপে প্রথম থেকে ভালো খেললাম, প্রতিটা ম্যাচ জিতলাম, শেষে এসে একদম ফাইনালটা হেরে গেলাম, সেটা যে ব্যথা পেয়েছিলাম তার থেকে প্রথম ম্যাচটা একটু হলেও ডিফিকাল্ট হয়েছে আমাদের জন্য। আমরা যদি সেখান থেকে ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি, কোনো প্লেয়ারকে বলতে পারি যে তুমি একটু ধরে খেলো, অ্যাঙ্কার রোলে খেলো, ইনিংসটাকে বিল্ড করো, তারপরে সময় বুঝে পেটাও, তো সেটা ভালো হয়। এবং আমরা চাই এবারে আমরা দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপটা জিতি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।